স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। জানাবো খবরের বিস্তারিত। অবশেষে নুরুল হুদা কমিশনের করা একাদশ সংসদ নির্বাচনের দুর্নীতি খুঁজতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের আওতায় আসছেন ওই নির্বাচনে জড়িত সিইসি, ইসি, সচিব, পুলিশ, র্যাব সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও। দুদক বলছে ওই নির্বাচনে সংশ্লিষ্ট হর্তাকর্তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর তথ্য রয়েছে তাদের হাতে। দেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার দু একটি বাদে প্রায় সবগুলো নির্বাচন ছিল বিতর্কিত। ফলে বারবার প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে। অথচ সাংবিধানিকভাবে ক্ষমতা থাকার পরও বেশিরভাগ কমিশনই পারেনি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে। স্বাধীন দেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোও অভিযোগ করেছে নির্বাচনে দিনের ভোট হয়েছে রাতেই। ওই সময়ে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন KM নুরুল হুদা, আর কমিশনার ছিলেন রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী। কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমেদ। দুদকের কাছে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের এইসব কর্তা, পুলিশ, র্যাব, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলেমিশে দিনের ভোট সেরেছেন রাতেই। পকেট ভারী করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তাই সিদ্ধান্ত হয়েছে অনুসন্ধানের। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা এই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারা আসছেন এই অনুসন্ধানের আওতায় প্রশ্নের উত্তরে দুদকের মহাপরিচালক জানালেন নির্বাচন সংশ্লিষ্টরা। এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। নির্বাচনকে যারা বিতর্কিত করেছেন তাদের বিচারের দাবি তুলেছেন সুজন সম্পাদক। 2018 সালের নির্বাচনটা অনেক রকম অনিয়ম হয়েছে। মধ্যরাতের ভোট থেকে আরম্ভ করে বহু রকম এই যে কেনাকাটা, যেমন ইভিএম কেনা, তদন্ত করে যারা এইসব অপরাধগুলো, সম্ভাব্য অপরাধগুলো করেছে তাদের বিচারের আওতায় আনা। এটা শুধু 2018 নয়, 3 নির্বাচনই হইতে পারে। এই অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ব নেতাদের কাছে আগামী নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়ে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ সরকারের 16 বছরে পাচার হওয়া অর্থ ফেরত পেতে বিশ্ব নেতাদের কাছে সহায়তাও চান প্রধান উপদেষ্টা। তিনি জানান, প্রাথমিকভাবে 20 শীর্ষ অর্থ পাচারকারী থেকে অর্থ ফেরত আনার জন্য লক্ষ্য নির্ধারণ করেছে তার সরকার। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে পরিচ্ছন্ন বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারা। নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত দেখতে পাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয় তারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো ক্ষমতা দীর্ঘায়িত করবে। এসব মন্তব্য করে দলটির নেতারা বলছেন, জুলাই আগস্টে এক দফা আন্দোলন সফল হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা রয়ে গেছে অজানা গন্তব্যে। চট্টগ্রামের সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাথে বিএনপির মতবিনিময় সভা। সেখানে দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের প্রসঙ্গ। বলেন, ধীরে চলছে নির্বাচনের পথ চলা। বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 20 জন মানুষ দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে না। সংসদের বাইরে যে কোনো সিদ্ধান্তও অগণতান্ত্রিক। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয় নির্ধারণ করার কোনো সুযোগ নেই। সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাস করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় যুক্তরাজ্য শাখা বিএনপি। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি জনগণের দল
তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে। সেই দল কেন একটি ফ্যাসিস্ট সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত না করে নির্বাচনের রোডম্যাপকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। দলের শরিকদের সাথে নির্বাচন, সংস্কার এবং অন্যান্য ইস্যুতে দলের সমর্থন রয়েছে। এসব বিষয়ে বিভেদের কোনো সুযোগ নেই বলেও জানান নজরুল ইসলাম খান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রোম থেকে ঢাকায় আসা বিমানে মেলেনি কোনো বিস্ফোরক বা বোমা, যাত্রীদের কাছেও পাওয়া যায়নি কিছুই। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই বিমানে ভুয়া বার্তা পাঠানো হয় বলছেন বেবিচকের চেয়ারম্যান। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এর আগে ভোরে এপিবিএনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ইতালি থেকে বাংলাদেশে আসা ওই ফ্লাইটে বোমা আছে বলে হুমকি আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। বুধবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএনের ডিটি অফিসারের হোয়াটসঅ্যাপে আসে একটি বেনামি বার্তা। বলা হয়, ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বাংলাদেশ বিমানের BG356 ফ্লাইটে আছে 34 কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, বিমানবন্দরে বৃদ্ধি করা হয় নিরাপত্তা। এমন পরিস্থিতির মধ্যেই সকাল 9টা 20 মিনিটে অবতরণ করে বিমানটি। সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের, চলে তল্লাশি। বাইরে তখন অপেক্ষায় আতঙ্কিত যাত্রীদের স্বজনরা। সকালে 9:30 বাজে একবার ফোন দিছে যে নামছি, সেভ আছে। কি জানি একটা সমস্যা হয়েছে, হয়তো দেরি হবে, আমরা নিরাপদ জায়গায় আছি। বিমানটির ভেতরে তল্লাশি শেষে দুপুর 2টার দিকে বেরিয়ে আসেন যাত্রীরা। জানান, বিমানটিতে থাকা অবস্থায় বোমার বিষয়ে কিছুই জানতেন না, তবে নামার পর এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন তারা। ডকুমেন্ট নিয়ে বাইরে যান, লাকিস আপনাদেরকে পরে দেবো। বিমানে বোম রাখা হয়েছে। বোমার কথা বলতেছে পরে আসা, নামার পরে আর কি, বিমানের ভিতরে বসে বলে না। বোমা বলতে ফেক। ইতালি থেকে একটা বোম কি একটা বেলেট যদি আনেন না ভাই, আপনার জামা কাপড় খুলে চেক করাইবো। পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আতঙ্ক সৃষ্টির জন্যই কেউ এই ঘটনা ঘটিয়েছে। যে মেসেজটা এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে, যে মেসেজটার আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায়, এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না। উনি সাসপেক্ট হচ্ছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে, হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে, এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে, ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে। এদিকে রাজধানীতে এক মতবিনিময় সভায় বিমানে বোমাতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। ইতালির স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায় রোম থেকে 250 যাত্রী ও 13 জন ক্রু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বিমানটি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আটকে পড়া 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চ মাসে। এছাড়া এজেন্সির কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করা হবে, এমন তথ্য দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। বুধবার সকাল থেকে ভুক্তভোগী শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর আসে এই ঘোষণা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে 4 দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এরপরে বিক্ষোভ শুরু করেন। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ে যেতে না পারায় কর্মীরা জানান, তারা এখনও রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে তাদের এই অবস্থান। গেল বছরে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের। আমরা যেভাবে ভুগতেছি 9 মাস হলে, এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান আসেনি। ডাক্তার ইউনিসেফের কাছে আমাদের দাবি একটাই, আমাদের উনি মালয়েশিয়া যেভাবে আমাদের পাঠানোর ব্যবস্থা। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আমরা অসহায় হয়ে গেছি। বেলা 11টার পর আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে ওই এলাকা ছাড়তে বাধ্য হন। যে জনভোগান্তি চলছে, জনভোগান্তিকে নিরসনে ওনারা আমাদের সহযোগিতা করেন। দাবি আদায় তো রাস্তায় হবে না, আলোচনার মাধ্যমে হবে এবং কনসার্ন অথরিটির কাছে তাদেরকে যেতে বলেছি আমাদের পক্ষ থেকে। এরপর মিছিল নিয়ে অবস্থান নেন রমনার প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে। প্রতিনিধি 2 থেকে 3 বার আসছে এই জায়গায়। তাদের কাছ থেকে কি আশ্বাস দিছে? মিথ্যা আশ্বাস। ভেরিফিকেশন চলতেছে, ভেরিফিকেশন হইতেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম নজরুল স্যার, ওনার আমরা পদত্যাগ চাই। এরপর তাদের একটি প্রতিনিধিদল বৈঠক করেন মন্ত্রণালয় সচিবের সঙ্গে। আলোচনা শেষে সচিব রুহুল আমিন জানান, আগামী মার্চে আটকে পড়া শ্রমিকদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না, এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি
মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। মূলত দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজারের পথ খুলে 2022 সালের আগস্টে। দেশটিতে গত বছরে 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী পাড়ি দেওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে দেয়া প্রতিশ্রুতির পরও নির্মাণাধীন বেড়া সহ কাঁটাতার এখনও সরিয়ে নেয়নি বিএসএফ। তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে শূন্যরেখার 150 গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ। এছাড়া উভয় দেশের মিডিয়া গুজব বা অপপ্রচার ছড়াতে পারবে না। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ের সাক্ষাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পতাকা বৈঠকে 4টি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এছাড়া স্থানীয়দের অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে। এর আগে মঙ্গলবার জয়পুরহাট সীমান্তের 0 পয়েন্ট থেকে 30 গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। এ সময় তারা কাজ বন্ধ করে চলে যায়। কোম্পানি কমান্ডার লেভেলে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে পতাকা বৈঠক যেটা হয়েছে তার মাধ্যমে তাদেরকে এটা বলা হয়েছে যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ তারা আর করবে না। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর জো বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেন তিনি। ঘোষণা দেন অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার। এরই মধ্যে ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। এতে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। নিউ ইয়র্কের বড়োর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়ার সময় নথিপত্রহীন 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথে আমন্ত্রণ না পেলেও ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনে ওয়াশিংটন ও দিল্লিতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। এরই মধ্যে মার্কিন মুলুকে অবৈধভাবে অবস্থান করা প্রায় 18,000 নাগরিককে ফেরাচ্ছে ভারত। এদিকে যুক্তরাষ্ট্রের কোয়াড সদস্যদের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক দিল্লি বিশেষ গুরুত্ব পেয়েছে এমন দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। কিছুদিন আগেও দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল খুবই উষ্ণ। তবে বাইডেন প্রশাসনের শেষ সময়ে ভারতের সাথে মার্কিন সম্পর্ক যেন কিছুটা থিতিয়ে আসে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথেও আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং চীনকে মোকাবিলায় আগামী মাসে মোদি ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আয়োজনের তোড়জোড় শুরু করেছেন দুই দেশের কূটনীতিকরা। তবে শপথ নেয়ার আগে থেকেই মার্কিন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা দেশগুলোর ওপর একই পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ তালিকায় ভারত থাকায় উদ্বেগ বেড়েছে নয়া দিল্লিতে। এ অবস্থায় ওয়াশিংটনকে ছাড় দিতেও ইচ্ছুক তারা। এরই অংশ হিসেবে মার্কিন বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা দেওয়ার বিষয়েও ভাবছে দিল্লি। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ 18,000 অভিবাসী ফেরত নেয়ার কথাও জানিয়েছে দিল্লি। গণমাধ্যম ব্লুমবার্গ বলছে এই পদক্ষেপের নেপথ্যের কারণ ট্রাম্পকে খুশি করা। এদিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে কোয়াড সদস্য যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। এনডিটিভির দাবি, এতে গুরুত্ব পেয়েছে ভারতের বিভিন্ন ইস্যু। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। সুদের হার 2 থেকে 3% কমিয়ে 1% করা এবং ঋণ পরিশোধের মেয়াদ 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করার বিষয়টি বিবেচনা করবে চীন। বেইজিংয়ে 4 দিনের সফরের প্রথম দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের পর এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে সম্পর্ক সব দিক থেকেই এগিয়ে যাবার নতুন সুযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেবার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে এখন বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার বৈঠক করেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও। চীন যাওয়ার আগে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন মূলত অর্থনৈতিক সহযোগিতা নিয়েই হবে আলোচনা। আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে। তবে আলোচনায় অর্থনৈতিক দিক ছাড়াও গুরুত্ব পায় চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তির বিষয়টি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, গত 50 বছরে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই উভয় পক্ষই সবসময় একে অন্যকে সম্মান করেছে। শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা শিল্প, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সমুদ্র সম্পদ নিয়ে সহযোগিতার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবিও করা হয়েছে। Is a demonstration of the importance we attach to our relationship with China and our sincere willingness to take this relation to a newer height. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই পররাষ্ট্র উপদেষ্টার এই সফর যথেষ্ট গুরুত্ব রাখে। ধারণা চীনারা তাদের যে এখানে বিনিয়োগ আছে, তাদের যে প্রকল্প আছে, সেগুলো নিয়েই তারা বেশি আগ্রহী থাকবেন। কারণ এখন সরকারের যে ধরন, সেটা তো অন্তর্বর্তীকালীন, মানে খুব অল্প সময়ের জন্য। মূলত চলমান ঘটনা যে আমাদের সম্পর্ক, সেটাকে ঝালাই করে নিয়ে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপার, এটা নতুন না, এটা আগেও বলা হয়েছে। এমনকি গ্রেস পিরিয়ড, লোন পরিশোধ করার যে পিরিয়ড, সেটাও বাড়ানোর ব্যাপার, সেটাও আগে বলা হয়েছে। বাংলাদেশ এবং চীন 50 বছর সম্পর্কে যাচ্ছে, তার একাধিক অনুষ্ঠান আগে থেকেই তৈরি হওয়া ছিল, সেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয় আছে। এই সফরে বেইজিং ছাড়াও সাংহাইতে চীনা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 2 সপ্তাহের মাথায় ওষুধ, মোবাইল ফোনের টক টাইম ও ইন্টারনেট সেবা সহ বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসলো রাজস্ব বোর্ড। বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ জারি করা হলেও বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনায় জনস্বার্থে এসব খাতে আগের হারই বহাল রাখা হলো। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% রাখা হয়েছে। মোবাইল ফোনের সিম ও টক টাইম ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার হোটেল ছাড়া সব রেস্টুরেন্টে আরোপ করা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা বা IMF এর পরামর্শ সম্পর্কিত নয়, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভা শেষে একথা জানান তিনি। কোনো সম্পর্ক নয়, মহার্ঘ ভাতা আমরা যদি দিই সেটা আলাদা হিসাব করব। ভ্যাটটা বাড়ানো হয়েছে, অনেকে ভাবে যে ভ্যাটটা IMF এ বলেছে। আপনি, আমার কাছে তো ফিগার আছে প্রচুর, সেগুলো সব। বাংলাদেশ হলো সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং নেশন, আর এত কম ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চান যে সব কিছু দেবো আপনাদের, এটা কিন্তু আপনার এক্সপেক্ট করা ঠিক হয় না। জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেপ্তার হওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল এবং একই সঙ্গে জিয়াউল আহসানের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনটিও খারিজ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন, যেটা আমাদের নজরে এসেছে। দীর্ঘ 23 বছর আইনি লড়াই চালাতে গিয়ে নিঃস্ব হয়েছেন, তবুও হাল ছাড়েননি নিজের অধিকার আদায়ের সংগ্রামী জীবনে। অবশেষে আপিল বিভাগের নির্দেশে ফিরে পেয়েছেন নিজের শ্রম ও ঘামের অধিকার। ভাগ্যবিড়ম্বিত এক মানুষের জীবনে জেগেছে বেঁচে থাকার আশা। সুন্দর আগামীর পথে স্বপ্নের জালও বুনতে শুরু করেছেন তিনি। বলছি, জামালপুরের
বিসিআইসির হিসাব কর্মকর্তা আব্দুল কাদেরের কথা, যাকে 14 দিনের মধ্যে পাওনা সমুদয় অর্থ বুঝিয়ে দিতে বিসিআইসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ষাটোর্ধ্ব এক হিসাব কর্মকর্তা আব্দুল কাদের অঙ্কের হিসাব মিলাতে পারলেও হিসাব মেলাতে পারেননি নিজের জীবনের। খেসারত দিতেই চলে গেছে প্রায় 2 যুগ। 2002 সালে পে অফের মাধ্যমে চাকরি হারান তিনি। চলে যান জামালপুর নিজ বাড়িতে। অনেক পরে জানতে পারেন 2005-এ ওই আদেশের বিরুদ্ধে আপিল করে সহকর্মীদের অনেক তাদের চাকরি ফিরে পেয়েছেন। অর্থের অভাবে নিজের পাওনা ছুটি বিক্রি করে 2013-তে রিট করেন তিনি। 18-তে চাকুরি বহালের নির্দেশ দিলেও গড়িমসি করে বিসিআইসি কর্তৃপক্ষ। উল্টো আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে তারা। কিন্তু সেই মামলা চালাতে আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকায় নিজেই চালান নিজের মামলা। বিষয়টি নজরে আসে প্রধান বিচারপতির। এ সময় আব্দুল কাদেরের পাশে দাঁড়ান ব্যারিস্টার ওমর ফারুক। বিনা খরচে শুধু মামলায় লড়েননি, কাদেরের অধিকার আদায়ে রাখেন অনবদ্য ভূমিকা। বিসিআইসি জেনে শুনে এই আপিলে কিছুই হবে না, রেজাল্ট আগেই নির্ধারিত, তারপরও ওনাকে ঘুরাচ্ছে। তো ওনারা ডিসমিস করলেন। তখন আমি বললাম এরা ডিসমিস করলে হবে না, আগে কন্টেম্প করে চাকরি ফেরত পেয়েছেন, এখন ডিসমিস করলেও টাকা দেবে না কন্টেম্প ছাড়া। ওনার এই শক্তি নেই কন্টেম্প করার। আজকেই একটা আদেশ দেন, কষ্ট দেন। তখন ওনারা বলছে 14 দিনের ভিতর বিসিআইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের জাজমেন্টের আলোকে ওনার সমস্ত দেনাপানা পরিশোধ করার জন্য। নিজের কষ্টের কথা জানান আব্দুল কাদের। আবেগ আর অনুভূতি জানান দেয় জীবন শুধু থমকেই দাঁড়ায় না, চলতে চলতে আগামীরও স্বপ্ন দেখায়। খুবই আমার কষ্ট হয়েছে। আমি ময়মনসিংহ থেকে জার্নি করে ঢাকা এসে এই 23 বছর যাবৎ সপ্তাহে সপ্তাহে আমি আইনি ইয়াতে আমি কোনো ব্যারিস্টার না থাকে আমি নিজেই মুভ করছি। আমি ছুটি বিক্রি করে আমি আমার মামলা পরিচালনা করে গেছি। তারপরে প্রধান বিচারপতির অনুমতিক্রমে ব্যারিস্টার ফারুক সাহেব আমার পিছনে দাঁড়ান এবং আজকে এটা নিষ্পত্তি ঘটে। হার না মানা আব্দুল কাদেরের আইনি লড়াই বদলে দিয়েছে নিজের জীবনের গল্প। হতে পারেন তিনি তারই মতো এমন দুর্ভোগে থাকা মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আব্দুল কাদের হয়তো তার অধিকার ফিরে পাবেন পাওনার সুবিধা। কিন্তু বিগত দীর্ঘ সময় তিনি যে যন্ত্রণা আর অসহায়ত্বের মধ্যে দিয়ে গিয়েছেন, সেই যন্ত্রণা বা কষ্টের প্রতিকার কি তিনি আদৌ পাবেন? আগামীতে কেউ যেন এই ধরনের ভাগ্য বিড়ম্বনার শিকার না হন, এমনটাই ভুক্তভোগীদের প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বাড়লেও হিমেল হাওয়ায় নাকাল জনজীবন। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের প্রভাব বিরাজ করছে কনকনে শীত। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগী। শীত জেঁকে বসেছে চুয়াডাঙ্গা ও দিনাজপুরেও। চুয়াডাঙ্গায় 12.2 ও দিনাজপুরে 12.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন বড় চাষি, দিনমজুর ও শ্রমিকরা। এদিকে ঘন কুয়াশার কারণে 6.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটের ফেরি চলাচল। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের নবীনগর মহাসড়ক অবরোধ করে গণপরিবহন ভাঙচুরের পাশাপাশি কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। তবে সন্ধ্যার দিকে অবরোধ শুরুর 4 ঘন্টা পর তাদের সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, বুধবার দুপুর 2টা থেকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাকেন শ্রমিকরা। সমাবেশের এক পর্যায়ে তারা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় সন্ধ্যায় যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব। বিপিএলের সংকট যেন কাটছেই না। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া, ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহের দানাসহ মাঠের বাইরের নানা ঘটনা বিতর্কিত করছে এবারের বিপিএলকে। এই বিষয়গুলো নিয়ে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। অনেক পরিবর্তনের বিপিএলের কথা বলা হলেও এবারের বিপিএল বিতর্ক যেন ছাড়িয়ে গেছে আগের আসরগুলোকেও। পেমেন্ট ইস্যুতে এবারের বিপিএল বেশ কয়েকবার উঠেছে কাঠগড়ায়। ফ্রাঞ্চাইজি দল রাজশাহীর ক্রিকেটাররা পেমেন্ট না পেয়ে অনুশীলন বাতিল করার ঘটনাও ঘটেছে। বিসিবি সভাপতির হস্তক্ষেপে ক্রিকেটাররা মাঠে ফিরলেও সমস্যার সমাধান পুরোপুরি হয়নি।
এই বিষয়গুলো বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে দেখছেন বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। ক্রিকেটারদের চিন্তার কিছু নেই বলেও জানিয়েছেন তিনি। এখন যারা টিম নিচ্ছে ফাইনালে, আপনি যদি কথা হচ্ছে ভেরি সিম্পল, আপনি না পারলে টিম নেবেন না, প্রবলেম হবে, প্রবলেম অ্যাড্রেস করতে হবে। আপনি একটা জিনিস দেখেন যে কারেন্ট বোর্ডও কিন্তু প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে, বুঝছেন? রাজশাহীর সমস্যাটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। এবারের বিপিএল ঘিরে স্পট ফিক্সিং এর সন্দেহ দেখা দিয়েছে, সেটি নিয়ে আকসু কাজ করছে বলেও জানিয়েছেন এই পরিচালক। পরিপূর্ণ রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের সিস্টেম ইজ ইন প্লেস টু ডিটেক্ট এই, একদম আমাদের আকসু তৈরি আছে, আকসু কম্পিটেন্ট লোক দিয়ে করা আছে, হ্যাঁ, তাদের দিয়ে আমরা এখানে তারা ইনভেস্টিগেশন করে তারা তো রিপোর্ট করবেই। তবে আম্পায়ারিং নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন ইফতেখার আহমেদ। শরফুদ্দৌলা সৈকতের বেতনেও দিয়েছেন স্পষ্ট বার্তা। 2-3টা ইনসিডেন্ট ছাড়া, হ্যাঁ, কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এলিট আম্পায়ার এই টুর্নামেন্টের জন্য আসতাম, আমরা কিন্তু $2000 হতো না, এটা অনেক বেশি দিতে হতো। বিপিএল শেষ হতে এখনো কিছুটা পথ বাকি, সেই পথে আর কি কি সমস্যা তৈরি হয় সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর অলিয়াস প্রসেসের লা গ্যালারিতে চলছে ফরাসি চিত্রশিল্পী জুলিয়া লেব্রো সেন্দ্রার একক চিত্রকর্ম প্রদর্শনী। রং তুলির পাশাপাশি ছাপচিত্রের মধ্য দিয়ে তিনি মূর্ত করে তোলেন বাস্তব পৃথিবীর পরাবাস্তব দৃশ্যকল্প। ফরাসি চিত্রশিল্পী জুলিয়া লেব্রো সেন্দ্রা, যার চিত্রকর্মে উঠে আসে মহাপৃথিবীর প্রাণ ও প্রকৃতির প্রতিচ্ছবি। তরুণ এই শিল্পী বাংলাদেশে আসার পর কাজ করছেন নদী ও এর তীরবর্তী মানুষের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে। তার শিল্পকর্মে মূর্ত হয়েছে মৃতপ্রায় বুড়িগঙ্গার বিমূর্ত রূপ। শিল্পী জানান, নদী দূষণের ফলে বিপন্ন বুড়িগঙ্গার প্রতি তার ভালোবাসার কথা। মানুষের সাথে প্রকৃতির দূরত্বের ফলে জলবায়ু বিপর্যয়ের প্রেক্ষাপট সৃষ্টি হয় বলেও মনে করেন এই শিল্পী। মূলত বুড়িগঙ্গা ও তার তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিয়েই এই প্রদর্শনী। আমি যখন এই কাজটি করা শুরু করি তখন দেখতে পাই নদী ও তীরবর্তী মানুষের মধ্যে একটা মিসিং লিঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৃতি ও মানুষের দূরত্বের এই বিষয়টি আমাকে বেশ নাড়া দেয়। সেই অনুভূতি থেকেই এই প্রদর্শনীর ছবিগুলোর সৃষ্টি। বাংলাদেশের চিত্রকলা ও চিত্রশিল্পীদের জীবনমান উন্নয়নের জন্য নানা উদ্যোগ গ্রহণের তাগিদ আসে সেন্দ্রার কণ্ঠে। ঢাকায় যখন প্রথম আসি, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, পরিবেশ দূষণ দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি এই শহরের বাসিন্দাদের সাথে পরিচিত হতে শুরু করি আমার ভয় কেটে যায়। এ শহরে অনেক দক্ষ ও গুণী শিল্পীরা রয়েছেন যাদের কাজ বিশ্বমানের, কিন্তু তাদের কাজ প্রদর্শন ও সংরক্ষণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। আমার মনে হয় এই বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে এদেশের শিল্পীরা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে পারবে। নলিনী শীর্ষক বর্ণিলেই প্রদর্শনী চলবে আগামী 27 জানুয়ারি পর্যন্ত। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা। এতে নানা আয়োজনের মাঝে সবার নজর কেড়েছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ। টিনের চারকোনা বায়োস্কোপ ঘিরে জমছে নানা বয়সী দর্শনার্থীদের ভিড়। আর গানের তালে তালে বাংলার ইতিহাস ঐতিহ্য শিশুদের মাঝে তুলে ধরছেন রাজশাহীর জলিল মণ্ডল। এমন আয়োজনে খুশি দর্শকরাও। লাল কাপড় পরে বাদ্যের তালে তালে যন্ত্রের হাতল ঘুরিয়ে বিশিষ্ট ব্যক্তি, স্থাপত্য আর ঘটনার বর্ণনা দিচ্ছেন রাজশাহীর বায়োস্কোপওয়ালা জলিল মণ্ডল। আর তাকে ঘিরেই ভিড় সব বয়সী মানুষের। এই দৃশ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোকজ ও কারুশিল্প জাদুঘর মেলার। প্রায় 4 দশক ধরে গ্রামে-গঞ্জে আর মেলায় বায়োস্কোপ দেখিয়ে আসছেন জলিল মণ্ডল। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে তার এমন প্রয়াস। আমার বাপ চাচারা আগে দেখাতো, এখন টিভি সিডি হওয়াতে আর চলে না, এই বায়োস্কোপ আর চলে না। আমি আজ থেকে 40 বছর থেকে এই বায়োস্কোপ খেলা দেখাই। এরা আমাদের গ্রাম বাংলার বিনোদন। এই মেলা খেলা ছেলেপেলেকে এইভাবে করে আনন্দ দিই।
19শে জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মেলায় আসা অনেক শিশুই প্রথমবারের মতো বায়োস্কোপ দেখছে। এতে বেশ খুশি তারা। এর আগে আমি বায়োস্কোপ দেখি আমি বইতে পড়ছি। প্রথম দেখলাম আমি বাঘ, হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বাংলাদেশের আরো অনেক কিছু দেখেছি এবং আমার অনেক ভালো লেগেছে। ছোটবেলাতে বায়োস্কোপগুলো দেখতাম, এখন আর পাই না আমরা। আসলে এই মেলার মধ্যে আমরা না আসতাম, এগুলো ঐতিহ্যই পাইতাম না বিশ্রায়। আদিকালের যেই সিনারিগুলো আছে অনেক বাচ্চারা তো এখন জানে না, তাই দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে বায়োস্কোপ ও এই লোকজ মেলা ভূমিকা রাখবে মনে করছেন অনেকে। এখানে বিশেষ করে পুতুল নাচ এবং যে বায়োস্কোপ, এটি যেগুলো আমাদের প্রায় হারিয়ে যাচ্ছে যে শিল্পগুলো, সেই শিল্পগুলোকে এখানে তুলে ধরা হচ্ছে, যাতে করে আমাদের নেক্সট জেনারেশন এবং এই সময়ের তারাও বুঝতে পারে যেগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যের অংশ। সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই মেলার পর্দা নামবে ফেব্রুয়ারিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।